গল্পের শুরুতে আমরা প্রাচীন কালের দৃশ্য দেখি, যে সময়ে আত্মবিশ্বাস উপরে থাকতো। সেই সময় আকাশে একটা স্টার 2 মাস ধরে জ্বলজ্বল করছিল। লোকেরা সেটাকে ব্যাড লাগের লক্ষণ ভাবছিল। এর সাথে সেখানেও অনেক দিন ধরে বৃষ্টিও হয়নি, তাই তো খাবার দাবার যা কিছু ছিল সবকিছু শেষ হতে চলেছিল। লোকেদের মনোবল ভেঙে গিয়েছিল, আর তারা মনে করছিল আমাদের মধ্যে এমন একজন অপরাধী আছে, হয়তো তার কারণেই উপরওয়ালা আমাদের শাস্তি দিচ্ছে। সবশেষে রয়্যাল কোর্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আসলে একজন মহিলা ছিল যে কিনা তার সময়ের তুলনায় অনেক বেশি মডার্ন চিন্তাভাবনা রাখত, আর তার নাম ছিল লেডি কাং। রয়্যাল কোর্টের তরফ থেকে নির্দেশ আসে লেডি কংকে যেন মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। আসলে লেডি কং কে ছিল? আসলে সে সেই সময়কার রাজার একজন কঙ্কবাইন ছিল, কিন্তু লোকেরা তাকে অনেক বেশি ঘৃণা করত। তাদের মনে হতো এ অনেক মডার্ন আর লিবারেল চিন্তাভাবনা রাখে। তার চিন্তাভাবনা সময়ের তুলনায় অনেকটা এগিয়ে ছিল, তাই সকলে ভাবত তার চিন্তাভাবনার কারণেই গড আমাদের এই শাস্তি দিয়েছে। যখনই লেডি কংয়ের সম্পর্কে ফয়সালা দেওয়ার জন্য অফিসাররা সেখানে পৌঁছায়, সেই সময় সে একটা পেন্টিং বানাচ্ছিল, আর তার যে সেবিকারা ছিল তারা তো কান্না করছিল যে কিনা সে এই দুনিয়া থেকে যেতে চলেছে। কিন্তু সে তো একদম শান্ত হয়ে প্রথমে তার পেন্টিং কমপ্লিট করে, এরপরে সে বাইরে আসে। ডিসিশন তো সে শুনে নিয়েছিল যে কিনা ওরা আমাকে মারতে এসেছে, কিন্তু সে একদম শান্ত থাকে আর সে বলতে থাকে কোনো ফুল সারাক্ষণের জন্য তাজা থাকে না। এরপরে তার সামনে একটা বিষের পাত্র রাখা ছিল যা কিনা তার পান করার ছিল, আর এটাই তার শাস্তি ছিল। সে পাত্রটা উঠিয়ে নেয় আর সবাই অবাক ছিল সে যে খুব শান্তভাবে তার শাস্তি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এরপরে সে সেই পাত্রটাকে ভেঙে ফেলে। এরপরে আমরা রয়্যাল কোর্টের দৃশ্য দেখতে পাই, আর সেখানে এম্পারার বসেছিল। এম্পারারকে একদম মিস্ট্রিয়াসভাবে দেখাচ্ছিল, কারণ আমাদেরকে তার মুখ দেখানো হয় না। অন্যদিকে লেডি কাং গভর্নমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছিল, আর সে বলছিল আসলে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? এটাই কি কারণ যে কিনা আমি একটা নিচু জাতের মেয়ে হওয়া সত্ত্বেও নোবেল ফ্যামিলির মেয়েদের থেকেও ভালো সিদ্ধান্ত নিতে পারি, তাদের সাথে বসি তাদেরকে টক্কর দিয়ে থাকে? আমার ভুল কি এটাই যে কিনা আমি তোমাদের জন্য কোর্ট আর আইনের সিস্টেম অ্যারেঞ্জ করেছিলাম যা কিনা এর আগে কেউ করতে পারেনি? এটা যদি আমার ভুল হয়ে থাকে তবে ঠিক আছে, আমি শাস্তির জন্য তৈরি আছি। তবে আমার শাস্তি এই বিষ পান করা কখনোই হতে পারে না। এখন তাকে বিষ পান করানোর জন্য অনেক সেবিকা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর সে প্রত্যেকেরই বিষের পাত্রগুলো ভেঙে ফেলছিল। সব শেষে তারা তাকে জবরদস্তি ধরে ফেলে আর তাকে বিষ পান করিয়ে দেয়। এই সময় সে দেখতে পায় আকাশে মেঘ উঠেছে। সবাই তো অবাক হয়ে গিয়েছিল, কারণ যখনই তাকে শাস্তি দেওয়া হয়েছিল সেই মুহূর্তেই তাদের সেখানে বৃষ্টি হতে চলেছিল। তার মানে এটাই প্রমাণ হচ্ছিল এই সেই অপরাধী ছিল যার কারণে তাদের ওপরে খারাপ সময় এসেছিল। কিন্তু সেই সময় বৃষ্টির মাত্র 2-4 ফোঁটাই পড়ে, এরপরে স্নোফল হতে শুরু করে। তো সবাই ভাবতে থাকে গরমের দিনে বরফ কিভাবে পড়ছে। এর সাথেই তারা দেখতে পায় আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আকাশে আবার একবার সূর্য জল করে উঠেছে। এর সাথে আকাশের এই দৃশ্যটা দেখে সকলে তো খুব ভয় পেয়ে গিয়েছিল, আর এই চিহ্নটাকেই সব থেকে বেশি ব্যাড ল্যাগের চিহ্ন মনে করা হতো। আর সেই দৃশ্যটা দেখতে দেখতেই লেডি কাং সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আর সে ভাবছিল তবে কি এইভাবেই আমার সমাপ্তি ঘটতে চলেছিল? কিন্তু এর কিছু মুহূর্ত পরেই তার চোখ খোলে। কিন্তু এটা কি, তার তো ড্রেসপত্র সব কিছু চেঞ্জ হয়েছিল। আর সে ভাবছিল এই সূর্যটা এত কাছে কিভাবে চলে এসেছে। কিন্তু সে দেখতে পায় সেটা তো আসলে ক্যামেরার লাইট ছিল। আসলে সে 300 বছর আগে টাইম ট্রাভেল করে নিয়েছে, আর তার আত্মা অন্য কারোর শরীরে প্রবেশ করেছে, যে কিনা এখানে সেই ড্রামাটার শুটিং করছিল যেখানে ইতিহাসের সেই দৃশ্যটা দেখানো হচ্ছিল আসলে লেডি কাংকে কিভাবে পয়জন দেওয়া হয়েছিল। কিন্তু লেডি কাং তো একেবারে অবাক হয়ে যায়। তার চারিদিকে যে লোকেরা অদ্ভুত অদ্ভুত ড্রেসপত্র পরে ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্যটা ছিল তো তারই মহলের, কিন্তু তবুও তার যেন সবকিছু অচেনা অচেনা অনুভব হচ্ছিল। সেখানে এমন এমন জিনিস ছিল যা কিনা সে আগে কখনোই দেখেনি। সে ভাবছিল আচ্ছা এখানে কি হচ্ছে? এখনের লোকেরা কতটা নির্লজ্জ হয়ে গিয়েছে। একটা মেয়ে তো তার পুরো পা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাকি ছেলেরাও কেমন অদ্ভুত ধরনের ড্রেস পরে রেখেছে, আর মেয়েরা ছেলেদের সাথে কেমন খোলামেলাভাবে কথা বলছে। সে তো এই শখ থেকে বেরোতে পারেনি। তখনই তার সামনে একজন অ্যাক্টর সামনে এগিয়ে আসে আর তাকে সেই ফয়সালা শোনাতে থাকে যে কিনা তোমাকে মৃত্যুর সাজা দেওয়া হচ্ছে। এরপরে সে রেজিস্ট করতে শুরু করে দেয়। সে তো অসাধারণ জবাব দিচ্ছিল যা কিনা স্ক্রিপ্টের বাইরে ছিল, তবুও তার ডাইরেক্টরের অনেক বেশি পছন্দ হয়। আর সে বলতে থাকে সিন চালু রাখো। এরপরে যে তার দিকে এগিয়ে যায় তাকে মারে নিচে ফেলে দেয়। আর সে ভাবছিল এই দৃশ্য তো রিয়েলের থেকেও ভালো শ্যুট হচ্ছে। যাই হোক, এরপরে সিন কাট করা হয়। এরপর সমস্ত লোকেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এখানেই আমরা জানতে পারি লেডি কাংকে যখন স্যারি নামে ডাকা হয়
সে তো পুরোই অবাক হয়ে যায়। আর একটা মেয়ে ছিল যে কিনা তার ফ্রেন্ড হয়ে তার সাথে কথা বলছিল। সে বলছিল, তোমার মধ্যে কি এসে গিয়েছিল যে কিনা তুমি স্ক্রিপ্টের বাইরে কেউ এত ভালোভাবে অ্যাক্টিং করছিলে, কিন্তু মেন হিরোইনের এই সমস্ত কিছু পছন্দ হয়নি। তুমি তো স্ট্যান্ড ওম্যান ছিলে, তুমি এত ভালো অ্যাক্টিং কিভাবে করতে পারো? লেডি কাং তো অবাক ছিল, এরা আমার নাম স্যারি বলে কেন রাখছে। শুধুমাত্র এই জিনিসটা ছিল না, অনেক কিছুই ছিল তার সারপ্রাইজ হওয়ার জন্য। আর সেখানে কিছু বিদেশি মহিলাও ছিল। সে ভাবছিল, এদের হলুদ হলুদ চুল আর নীল নীল চোখ, আমি তো শুধুমাত্র বইতে পড়েছিলাম পশ্চিমা লোকেদের এমনই গেট আপ হয়ে থাকে। এরা আমাদের মহলে এমন খোলাখুলিভাবে কেন ঘুরছে? আসলে আমাদের মহলে কোনো রকম অ্যাটাক হয়ে যায়নি তো? তত সময়ে সেই বিদেশি মহিলারা তার কাছে আসে আর তার সাথে একটা সেলফি তুলতে শুরু করে। আর সে বলছিল, তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো। এরপরে সে উল্টোপাল্টা হারকাত করতে শুরু করে দেয়। এরপরে সে নিজের মুখটা আয়নায় গিয়ে দেখে, তার তো নিজের মুখটা একটু আলাদা মনে হচ্ছিল। এমনিতেও লেডি কাং অনেক বেশি স্মার্ট ছিল আর নিজের সময়কালেও সে অনেক বেশি মডার্ন মনোভাবনা রাখত। সে এতটা তো অবশ্যই বুঝতে পেরেছিল যে কিনা সে এমন কোনো একটা জায়গায় চলে এসেছে যা কিনা তার সময়কালের ছিল না। তত সময়ে তার মনে পড়ে, এরপরে তার মনে পড়ে সে তো আগে থেকেই আন্দাজ করতে পারছিল তাকে মৃত্যুদণ্ড দিতে চলেছে। তাই তো সে একজন সামানের সাথে কন্ট্যাক্ট করেছিল আর সেই সামান তাকে বলেছিল, আমার তোমার রক্ত চাই। এরপরে যখনই সে রক্ত নেয়, এরপরে সে বলছিল, এই রক্ত নিয়ে আমি এমন কিছু করতে চলেছি, তুমি তো মারা যাবে কিন্তু আবার বাঁচার জন্য। তো এরপরে সে বুঝতে পারে, এর মানে আমি মারা গিয়েছিলাম আবার বেঁচে উঠেছি। তত সময় তার বেস্টি তার কাছে চলে আসে আর সেও একজন অ্যাক্ট্রেস ছিল। সে যেমন তাকে সেওরি বলে তার সাথে কথা বলছিল। তো সেওরির মনে হচ্ছিল, এই সময় আমি উল্টোপাল্টা কিছু বলে ফেলি, তার থেকে ভালো হবে আমি শান্ত থাকি আর এই সব কিছু জানার চেষ্টা করি আসলে এখানকার লোকেদের বিহেভিয়ারটা কেমন। তত সময় মেন অ্যাক্ট্রেস তার সামনে চলে এসেছিল। সে তার সিওকে সাথে নিয়ে এসেছিল। তারা সেওরিকে অনেক খারাপ খারাপ কথা বলছিল। সেওরি ফেস রিড করতে অনেক ভালোভাবে জানতো। সে বুঝতে পেরেছিল তারা আসলে কোনো ভালো মানুষ নয়। আর এমনিতেও সেই সিও তার মুখে এত বেশি প্লাস্টিক সার্জারি করিয়েছিল, তার আসল চেহারা নয়, তাকে তো প্লাস্টিকের পুতুল মনে হচ্ছিল। ওয়েল, লেডি কাম তো সবসময় ভালোভাবে কথা বলতে পারত, তাই তো তাদের প্রশ্নের উত্তরে সে এমনভাবে জবাব দেয় যা শোনার পরে তারা তো পুরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, সেওরি কবে থেকে এমনভাবে কথা বলতে শুরু করেছে? সে তো সবসময় শান্ত থাকতো আর আমাদের কোনো জবাব দিত না। এরপরে সে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড তার ড্রেসের মধ্যে থেকে একটা ফোন বের করেছিল আর তাতে কথা বলতে শুরু করেছিল। আর সে তো এই সমস্ত কিছু দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিল, কারণ ফোনের কনসেপ্ট তো সে বুঝতেই পারছিল না। আসলে তারা সবাই হাতে কি নিয়ে ঘুরছে। তত সময় সে নিজের ড্রেসের মধ্যেও খুঁজতে শুরু করে, হয়তো এখানেও কোনো ইকুইপমেন্ট লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সে তো কোনো কিছুই খুঁজে পায় না। এরপরে সে দেখতে পায় সেখানে অনেক লোক ছিল যাদেরকে দেখে আহত মনে হচ্ছিল আর এমনটা দেখানো হচ্ছিল যে কিনা তারা মহলে অ্যাটাক করার জন্য এসছে। আর একটা লোক যে তাদের লিড করছিল, সেই লোকটা আসলে ডাইরেক্টর ছিল যে কিনা তাদের তাড়াতাড়ি সেটে পৌঁছাতে বলছিল। কিন্তু তাদেরকে দেখে তার এমনটা মনে হচ্ছিল যেন তারা হামলা করতে এসেছে। সে ভয় পেয়ে যায় আর বলতে থাকে বাগাবাদ শুরু হয়ে গিয়েছে। আর সে মহলের বাইরের লোকেদের সেই খবরটা দিতে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে যখন এই মহলের বাইরে গিয়ে পৌঁছায়, তো বাগাবাতের বিষয়টা তো সে ভুলেই গিয়েছিল, কারণ তাদের মহলের বাইরে এত বড় বড় বিল্ডিং ছিল আর এত বড় বড় ফাস্ট ফাস্ট গাড়ি চলছিল। আর সে ভাবছিল আসলে এগুলো কী জিনিস যা কিনা ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াচ্ছে। এরপরে সে আকাশে থাকে, সেখানে এরোপ্লেন দেখতে পায়। সে তো পুরোই হতবাক হয়ে যায় আর সে তো বেহুশ হতেই চলেছিল। তার জন্য এইসব কিছু পুরো নতুন ছিল, সে তো শক হয়ে যাচ্ছিল। আর এরপরেই দেখানো হয় আমাদের গল্পের হিরোকে। আর আমাদের হিরোর নাম ছিল সেকি, যে কিনা সবসময় নিজের দুনিয়াতেই হারিয়ে থাকে। আসলে বিজনেস করা তো সে খুব ভালোভাবেই জানে, তাই তো অন্য অন্য ছোট কোম্পানিতে টেক ওভার করা বা কিনে নেওয়া তার তো শুধুমাত্র বাম হাতের খেলা। পাবলিক ওপিনিয়ন মানে কে কি বলছে তাতে তার কোনো যায় আসে না। লোকেরা তো তার উপর টন্ট করতে থাকে আর তাকে খারাপ খারাপ বলতে থাকে। যেভাবে সে আইন পরিবর্তন করত, লোকেদের তো তা একদমই পছন্দ হতো না। প্রায় লোকেরা তার সামনে প্রোটেস্ট করতে থাকতো। সেকিও তবুও তার কাজ কখনো বন্ধ করতো না। এছাড়াও সে লোকেদের মাঝে অনেক বেশি ফেমাস ছিল আর আজকাল তার একটা ফুটেজ অনেক বেশি ভাইরাল হচ্ছিল। সে তার ফ্যাক্টরিতে দাঁড়িয়েছিল আর সেখানকার ওয়ার্কাররা যারা প্রোটেস্ট করছিল, তো সেখানে সে অনেক বেশি রাগ দেখাচ্ছিল, তাদের অনেক খারাপ খারাপ কথা বলছিল আর জিনিসপত্রও ভাঙছিল। এইসব কিছু দেখে পাবলিক তো আরও বেশি তার বিরুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু এতে তার কোনো কিছু যায় আসতো না, কারণ জনতা সবসময় তার পাওয়ার আর টাকার কাছে হেরে যেত। আজকের সে একটা লোকের সাথে দেখা করতে গিয়েছিল আর তাকে 10 সেকেন্ড সময় দেয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আসলে সে তার কোম্পানি ওভারটেক করার জন্য গিয়েছিল। প্রথমে তো লোকটা অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু এরপরে $3 বিলিয়ন হারানোর পরে তার শর্তে সাইন করতে রাজি হয়ে যায়।
কারণ স্যাগি তাকে ব্ল্যাকমেইল করার জন্য এমন একটা জিনিস তৈরি করে রেখেছিল যার ফলে তার কোম্পানি ডুবতে পারত। এরপরে সেই লোকটা বাইরে বেরিয়ে সত্যি সত্যিই কান্না করছিল। এরপরে আমরা স্যাগির অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যে কিনা নিউজ শুনছিল। আর সে জানতে পারে আজকে সূর্যগ্রহণ হতে চলেছে, এর সাথে সাথে একটা লাল তারাও দেখা যাবে। এই ঘটনাটা 300 বছর পরে আবার একবার রিপিট হচ্ছে। তার তো খুব ইচ্ছে ছিল সে যেন এই দৃশ্যটা দেখতে পারে, কিন্তু তার মনে হচ্ছিল না স্যাগি তাকে এই দৃশ্য দেখার সময় দেবে। স্যাগি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল, তার তো একটুও কারো ওপর কখনো দয়া হতো না, আর স্পেশালি তো তাদের ওপর যারা আগে ক্রুয়েল ছিল। এরপরে স্যাগিও তার সেই ভাইরাল ভিডিওটা দেখে, আর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে তবে কি এটা সত্যি সত্যি আমি? তো অ্যাসিস্ট্যান্ট বলে না, এটা তো এআই দিয়ে ফেক বানানো হয়েছে। তো সে বলছিল কেউ একটা ফেক ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে আর তোমরা হাতে হাত দিয়ে বসে আছো। তো অ্যাসিস্ট্যান্ট বলছিল না, আমরা কেস করার জন্য ফাইল রেডি করছি, আমরা ওই কোম্পানির উপর কেস করতে চলেছি যে কোম্পানির প্রোডাক্ট ইউজ করে আপনার এই ভিডিও বানানো হয়েছে। স্যাগি বলছিল তুমি কি পাগল হয়ে গিয়েছো? সে নিজেই বুঝতে পারছিল এটা সে না তার কোনো ক্লোন। এরপরে সে বলে তোমরা কবে আর শিখবে? তাদের উপর কোনো কেস করবে না, সেই কোম্পানিকে আমাদের আন্ডারে নিতে হবে। আমার পরবর্তী সাম্রাজ্য টেক ফিল্ডে শুরু হতে চলেছে। এর পরের দৃশ্যে আমরা জয় মন্দকে দেখতে পাই। সে ছিল স্যাগির একজন কাজিন। মন্দ একটা ইন্টারভিউ দিচ্ছিল। মন্দ রিপোর্টারের কোশ্চেনগুলোর খুব ভালোভাবে জবাব দিচ্ছিল, কিন্তু যখন সে অনুভব করে ইন্টারভিউটা তার সম্পর্কে নয়, আমার থেকে বেশি স্যাগির সম্পর্কে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তো সে তাকে পরিষ্কার বলে দেয় আমার তো এখানে নিজের অপমান বোধ হচ্ছে। সে সবসময় নিজের মুখে একটা হাসি রাখত, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল সে স্যাগিকে অনেক বেশি ঘৃণা করে আর স্যাগিকে নিজের কম্পিটিশন মনে করে। ভালো হোক বা খারাপ, স্যাগি সবসময় নিউজে থাকতো আর তাকে তো টাকা খরচ করে নিজের ইন্টারভিউ দিতে হতো। এই বিষয়টা মন্দর অনেক বেশি খারাপ লাগতো। এর সাথেই পরের দৃশ্যে আমরা দাদাজিকে দেখতে পাই। তার তো স্যাগির ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। তার কন্ট্রোভার্সি শেষ হতে না হতেই আবার এই ভিডিও ফুটেজ চলে এসেছিল। স্যাগি জিজ্ঞাসা করছিল দাদাজি কি রিয়াকশান দিয়েছে আমার ভিডিও দেখার পরে। অ্যাসিস্ট্যান্ট ভালো কথা বলতে চাইছিল, তো সে বলছিল আমাকে পাগল ভেবেছো নাকি? দাদাজি কখনোই আমার উপর বিশ্বাস করে না, তার তো মনে হয় আমি একটা ছোট দোকান চালাতে পারবো না। সে বোঝে না আসলে আমি কোম্পানি কিভাবে চালাচ্ছি। যাই হোক, সে যখন ফিরে যাচ্ছিল তো একটা মেয়ে তাদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। সে আর অন্য কেউ না, সিউরি ছিল। সে তো এখানকার নিয়মকানুনের কিছুই জানতো না। গ্রিন লাইট রেড লাইট সম্পর্কে তো সে কিছুই জানতো না। আসলে জেব্রা ক্রসিং কি সে তাও জানে না। সে তো কিছুই বুঝতে পারছিল না, তার মাথা ঘুরছিল এত ট্রাফিক আর আওয়াজ শুনে। আর তার কপাল যে খারাপ, তাই সে এসে পড়েছিল স্যাগির গাড়ির নিচে। আসলে এই ভাগ্য খারাপ সেইরির না, স্যাগির হতে চলেছিল। স্যাগিও তো অবাক হয়ে যায় এ কোন জামানার ব্যবহার করছে। স্যাগি তো তাকে পাগল ভাবছিল। এরপরে সে ভাবছিল নাকি কেউ প্ল্যান করে তাকে আমার গাড়ির নিচে পাঠিয়েছে। স্যাগি যে কিনা নিজেকে সবসময় অনেক বেশি বুদ্ধিমান মনে করতো, স্যাগি যে কিনা তার পেছন পেছন যায় আর তাকে অন্য একটা গাড়ির ধাক্কা খাওয়া থেকে বাঁচিয়ে নেয়। একটা সময় তো এই দৃশ্যটা অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল। তারপরে এই দৃশ্যটা ঝগড়ার দৃশ্যে পরিণত হয়। স্যাগি তার উপর চিৎকার করছিল কে তোমাকে টাকা দিয়েছে আমার গাড়ির নিচে এসে মরার জন্য? প্রথম থেকে এমনিতেও আমার ঝামেলা কি কম চলছে? আমি তো তোমাকে মাফ করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেউরি দিত তার গালে একটা চড় মেরে দেয় আর সে বলে অসভ্য লোক, আমি তো আজকের আগে তোমার মতো নিচু মানের মানুষ কখনোই দেখিনি। আশেপাশের লোকেরাও দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। কিছু কিছু লোক তো মনে করছিল কোনো কাপেলের মধ্যে ফাইট হচ্ছে। স্যাগি আর এখন কি করতে পারে? সে তো আর একটা মেয়ের উপরে হাত ওঠাতে পারে না। তো সে বলছিল আমার কাছে অনেক টাকা আছে, তোমার যত চাই তুমি চেয়ে নিতে পারো। তারা তোমাকে যে টাকা দিয়েছে আমি তার থেকে ডবল দিতে রাজি আছি। এই কথা শুনেতে সেউরি তার উপরে আরও বেশি ক্ষেপে যায়। সেখানে একটা ভ্যান এসে থামে আর সেখান থেকে সে একটা গাছের ডাল তুলে নেয় আর তার উপরে তো ঝাড়ুর মতো ঝাড়তে শুরু করে। আর সে বলতে থাকে আমাকে কেনার কথা বলছে অসভ্য লোক, ছোট লোক, অসভ্য, আরও অনেক ধরনের ছোট বড় গালি তাকে দিতে থাকে। রাস্তার উপরে সে তো তামাশা শুরু করে দিয়েছিল। আশেপাশের লোকেরা তো এই দৃশ্য দেখে অনেক বেশি এনজয় করছিল। শেষ পর্যন্ত স্যাগিও ওই মেয়ের উপর হাত ওঠাতে শুরু করে, কিন্তু সে ডালপালা দিয়ে না, ফুল দিয়ে তাকে মারছিল। এরপরে সে বলছিল আমরা দুইজন একে অপরকে অনেক মেরে নিয়েছি, সবকিছুই এমনি হয়েছে। আর হ্যাঁ, তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছো, তাই আমার মনে হয় তোমার মাথায় চোট লেগেছে। তুমি যদি কিছু কম্পেনসেশন চাও বা তুমি কিছু মেডিকেল করিয়ে নিতে পারো তো তোমার যা বিল আসবে আমি দিয়ে দেবো। এমনটা বলেই সে সেখান থেকে পালিয়ে যায়। আর সেউরি তো এই দৃশ্য দেখেই অবাক ছিল। এটা আসলে কি জিনিস? এই ধরনের রাইটিং তো সে পড়তে পারত, কিন্তু তাতে কোন ধরনের কালি ব্যবহার করা যায় সে সেটাই বুঝতে পারছিল না। এরপরে স্যাগি অফিসে পৌঁছায় আর তার তো অনেক বেশি রাগ হচ্ছিল। আর সে বলছিল সে নিজেকে কি ভাবে, নিজেকে কি কোনো সাম্রাজ্যের রানী মনে করে নাকি? তত সময় তার আরও মুড খারাপ করার জন্য সেখানে আরও একটা লোক পৌঁছে যায়, যেখানে প্রোটেস্ট করছিল। তাকে তো গার্ডরা ধরে বাইরে ফেলে দেয়। এরপরে আমরা সিউরিকে দেখতে পাই। স্কুলের বাচ্চারা রাস্তা ক্রস করে মিউজিয়াম যাচ্ছিল।
আর সেই মিউজিয়ামে তাদের টিচার এটা বলেই নিয়ে যাচ্ছিল, চলো তোমাদের আজ থেকে 300 বছর আগের সাম্রাজ্যের জিনিস দেখাবো। এই কথা শুনতে শিউরি তাদের পেছন পেছন চলে যায়। সে মনে করছিল এইভাবে হয়তো সে তার টাইমে ফিরে যেতে পারবে, কিন্তু সামনে এগিয়ে সে মিউজিয়াম দেখতে পায়। সেখানে টিচার বাচ্চাদের একটা পেন্টিং দেখাচ্ছিল, আর সেই পেন্টিংটা আর অন্য কারো নয়, যে পেন্টিংটা মরার আগে লেডি কাং বানিয়েছিল। এই সময় তো সেই পেন্টিংটা অন্য কারোর নামে ছিল। কুইন ওই পেন্টিংয়ের ওপর নিজের নাম লিখে রেখেছিল। এই কথা শোনা মাত্রই শিউরি তো চিৎকার করে ওঠে। সে বলে ওঠে, এটা কুইন নয়, আমি বানিয়েছি। এরপরে সে নিজেকে সামলে নেয়। এরপরে নিজের নাম নিয়ে বলে, কেউ কি এই মানুষটাকে চেনে? 300 বছর আগে তার নাম ছিল কাম ডাম ছিন। এই নাম শোনা মাত্রই বাচ্চারা বলতে শুরু করে, আচ্ছা, ইতিহাসের সেই ভিলেন যাকে তার র্যাঙ্ক থেকে টাইটেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই কথা শোনা মাত্রই তার তো মন ভেঙে যায়। আমি এত বছর পর একটা নতুন জন্ম নিয়ে এই দুনিয়াতে এসেছি, আর এটাই শুনতে পাচ্ছি মৃত্যুর পরেও আমাকে বদনাম করে দেওয়া হয়েছে। আমার পেন্টিং, আমার লিটারেচার অন্য কেউ চুরি করে নিজেদের নামে লিখে নিয়েছে, আর আমাকে একজন ভিলেন বানিয়ে দিয়েছে। মৃত্যুর পরেও তার কদর করা হয়নি, মৃত্যুর পরেও সে বদনাম ছাড়া কিছু পায়নি। এইসব কথা ভেবে তার মন ভেঙে যায়। এখন সে এতটা তো বুঝতেই পেরেছিল, সে তার দুনিয়া থেকে 300 বছর আগে এই দুনিয়াতে ট্রাভেল করে এসেছে। এর সাথে তার পুরনো দিনের কথাগুলোও মনে পড়তে থাকে। লোক তার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতো, কারণ সে একটা নিচু জাতের মেয়ে ছিল, আর সে নিজের বুদ্ধির জোরে অনেক উপর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। আর সে একজন কঙ্কবাইন ছিল, যে কিনা রাজার কঙ্কবাইন ছিল। লোকেরা তার প্রতি জলস হতো আর তার নামে বদনাম করত, আর তার পেছনে তার নামে অনেক খারাপ খারাপ কথা বলতো। এই সব কিছুই সে জানতো, কিন্তু এই খারাপ কথাগুলো কখনো তার মনোবল ভাঙতে পারেনি। যাই হোক, সে এইসব কথা ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে এগিয়ে চলছিল। এরপর সে নিজেকে সামলায়, আর সে নিজেকেই বলতে থাকে, এই দুনিয়াতে আমি দ্বিতীয়বার সুযোগ পেয়েছি। আমি মরার পরে আবার বেঁচে উঠেছি, কিন্তু এটা স্বর্গ না নরক তা আমার জানা নেই। কিন্তু আমি এই জীবনটাকে বেকার হতে দেব না। আমি নিজেকে অনেক স্ট্রং বানাবো, আর আমি যে এই দ্বিতীয় সুযোগ পেয়েছি এটার পুরো ফায়দা উঠাবো। আর আমি আমার জীবন আনন্দের সাথে বাঁচবো। যা যা আমি করতে পারিনি, এখন আমি সব কিছুই করব। আর এই প্রতিজ্ঞার সাথেই তার মনে পড়ে, আর সে হাতের সেই কার্ডটাকে দেখে। সে এতটা অবশ্যই বুঝতে পেরেছিল যে লোকটার সাথে আমার দেখা হয়েছিল সে অনেক বেশি পাওয়ারফুল লোক ছিল। সে যে সবসময় রয়্যাল আর পাওয়ারফুল লোকদের কাছাকাছি থাকতো। তো সে ভাবছিল, আমি যদি ওর সাথে যোগাযোগ রাখতে পারি তবে আমিও উপরে যেতে পারবো। তাই তো সময় এসে গেছে ওর সাথে দেখা করার। অন্যদিকে আমরা সেগিকে দেখতে পাই। সেগিকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আজকাল ওয়েস্টের দেশগুলোতে একটা নতুন থিওরি চলছে, আর থাপ্পড় থেকেই প্রেম ভালোবাসা ডেটিং শুরু হচ্ছে। আপনিও আজকের থাপ্পড় খেয়েছেন। এই কথা শোনা মাত্র সে তো তার টাই ধরে টান মারে, আর তার তো গলা টিপে তাকে দম বন্ধ করে মারতে চলেছিল। আর সে বলছিল, আজকের পরে ওই মহিলার কখনোই আমার সামনে নাম নেবে না। এরপরে আমরা দেখতে পাই সেগিকে এই কারণেও লোকেরা খারাপ খারাপ বলতো, কারণ তার মম কোনো বড় পরিবারের ছিল না, কারণ সে একজন সাধারণ মহিলা ছিল, একটা ছোট্ট ফ্যামিলি থেকে ছিল। হ্যাঁ, আর সে মিস্ট্রেসের ছেলে ছিল, সেই কারণে লোকেরা তার নামে অনেক খারাপ খারাপ কথা বলতো। কিন্তু এইসব কথা শুনেও তার কোনো যায় আসতো না। আর এই বিষয়টা নিয়েই আমরা তাদের দুইজনের মধ্যে কমন দেখতে পাই, সেউরি আর সেগির মধ্যে। এরপরে দাদাজি সেখানে চলে আসে, তার উপর চিৎকার করতে থাকে আর বলে, নিজেকে শোধরাও আর কন্ট্রোভার্সি করা ছেড়ে দাও। আমার কথা শোনো আর তাড়াতাড়ি বিয়ে করে নাও। দাদাজি তার জন্য অনেক কটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিল, কিন্তু সে সব কটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটের মতো করে দেখা করতো না। সে এমনভাবে তাদের সাথে দেখা করতো যেন সে কোনো একটা বিজনেস ডিল করতে এসেছে। সে তার প্রপোজাল সাথে করে নিয়ে যেত, যদি তুমি এই শর্তের উপর আমার সাথে বিয়ে করো তবে তোমার আর আমার দুজনের কোম্পানিরই ফায়দা হবে। আর এই কারণেই তার একটাও ব্লাইন্ড ডেট কামিয়াব হয়নি। এরপরে আমরা জানতে পারি তার কোম্পানি কসমেটিক্সের একটা নতুন রেঞ্জ বাজারে আনতে চলেছে, আর সে এই বিষয়ে ইন্সপিরেশন পেয়েছে 300 বছর আগের জোসেনেরা থেকে, ন্যাচারাল বিউটি রিলেটেড। আজকের তো অনেক কটা মডেল সেখানে অডিশন দিতে চলে এসেছিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য। আর এই ড্রেসেই সিউরিও সেখানে পৌঁছে যায়। তাকে অদ্ভুতভাবে সবাই দেখছিল। এরপরে সে রিসেপশনে নিজের কার্ড দেখায়। সকলে ভাবছিল সে হয়তো এই ড্রেস পরে অডিশন দিতে এসেছে, তাই তাকে একটা ট্যাগ ধরিয়ে দিয়ে বলছিল সেখানে গিয়ে যেন সে বাকিদের সাথে অপেক্ষা করে। তত সময় জিইউ সেখানে পৌঁছে গিয়েছিল। আসলে সে মেয়েটা যে কিনা সিউরির প্রতিদ্বন্দ্বী ছিল। সে যখনই সিউরিকে সেখানে দেখে, সে সেখানে গিয়ে সিউরিকে উল্টোপাল্টা বলতে শুরু করে। সে বলে, আমরা এত বড় বড় লোক, আর তোমার মতো ছোট লোক কোন সাহস এখানে এসেছে? তোমার কি পরিচয় আছে যেখানে এত বড় কোম্পানি তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে? এইসব কথার তো সিউরি কোনো মাথা মুন্ডই বুঝতে পারছিল না। তো সে বলছিল, আমি এখানে একটা অসভ্য লোকের সাথে দেখা করতে এসেছি। তো এই কথা শোনা মাত্রই জিউর মনে হচ্ছিল সে তাকে অসভ্য বলছে। আর সেখানকার সমস্ত মেয়েরাও সেই কথাটা শুনে নিয়েছিল। সবাই তার দিকে দেখছিল, আসলে কে যার কিনা এত মুখ চলছে।
এরপরে তারা ফাইট করা শুরু করে দিত তার আগেই তাদেরকে ভেতরে ডেকে পাঠানো হয়। তাদের 3 জনকে ফাইনালিস্ট হিসাবে চুজ করা হয়েছিল। যদিও সিউরি 300 বছর আগে থেকে এসেছিল, কিন্তু তার মনোভাবনা এতটা মডার্ন ছিল, যারা ইন্টারভিউ নিচ্ছিল তারাও অবাক হয়ে যায়। এখানে জিউ বলছিল আমি কিছু বছর পরে আমার ফ্যামিলি স্টার্ট করব। তো এখানে সিউরি বলছিল এমন কোনো চিন্তাভাবনা আমার নেই। সিউরির জন্য প্রেম, ভালোবাসা, পরিবারের থেকে ভরসা উঠে গেছে, কারণ তাকে কঙ্কোবাইন বানানো হয়েছিল, এরপরেও তাকে ধোকা দেওয়া হয়েছিল। সে তো বলছিল আমি এই জন্মে বিয়েই করব না, কারণ আমি সেগোলে বাঁধা পড়তে চাই না, আমি পাখির মতো উঠতে চাই। এরপর আমরা দেখতে পাই ফাইনালিস্টদের দেখার জন্য সেগি সেখানে চলে আসে। যখনই সে সেগিকে দেখে, তাকে দেখা মাত্রই সিউরির মুখ থেকে বেরিয়ে পড়ে তুমি অসভ্য লোক। সে যেন তার নামটাই অসভ্য রেখে দিয়েছিল। যাই হোক, থ্যাংক গড বাকি লোকেরা সেই সব কথা শুনতে পায়নি। এরপরে যখন ইন্টারভিউ শেষ হয়, সে সেগির পিছু পিছু যাচ্ছিল, আর সে তাকে বলছিল আমার কাছে একটা ডিল আছে। ওদিকে সেগি তার নাম পড়ে নিয়েছিল সিউরি, আর সে বলছিল তোমার মতো মানুষ কখনোই আমাকে কোনো ডিল দিতে পারে না। সেগির মধ্যে এত অ্যাটিটিউড ছিল যা কিনা সিউরি আজকের আগে কোনো দিনও দেখেনি, তবুও সে তার পিছু পিছু যেতে থাকে। এরপরে সে যখনই তার গাড়িতে বসতে চলেছিল, সিউরির তো অদ্ভুত একটা ফিলিংস হয়। তার জন্য এখানে সমস্ত কিছু নেগেটিভ মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন আশেপাশে কোনো কন্ট্রাক্ট কিলার রয়েছে, যে কিনা সেগির উপর অ্যাটাক করতে চলেছে। আর এর সাথে সূর্যগ্রহণও হচ্ছিল। সে সেগিকে থামাচ্ছিল সেজন্য গাড়িতে না বসে। তত সময় বাকি লোকেরা তাকে ধরে ফেলে, আর সেগি তার গাড়িতে বসতেই চলেছিল। ঠিক সেই সময় তখনই পুরো সূর্যগ্রহণ হয়ে যায়, আর চারিদিকে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। সমস্ত লোকেরা সেই দৃশ্য দেখছিল। তারা তো ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর সেগি দৌড়ে গিয়ে সেজিকে এক সাইডে করে দেয়। আর তত সময় তার গাড়ির ওপর একটা ভারী জিনিস এসে পড়ে। যদি সে গাড়ির ভেতরে বসে থাকতো তবে তার অনেক ক্ষতি হতে পারত। একরকমভাবে সিউরি সেগির প্রাণ বাঁচিয়েছিল, আর তার প্রাণদাতা হয়ে গিয়েছিল। তো পরের এপিসোডে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইজ।